হ্যালো গাইজ, রুরাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি ডাব্লিউবিটি এর সেকেন্ড মডেলের লাইফ সায়েন্সের ফুল সলিউশনটা নিয়ে। আগের দিনের মতো আমরা প্রথমে যে শর্টের প্রশ্নের অ্যান্সারগুলো আমরা করে দিয়েছি, তোমরা কিন্তু ভুল করে অ্যান্সার দেখে করতে হবে না, কারণ অ্যান্সারের মধ্যে কিছু কিছু ভুল থাকতে পারে। তো এটা একটু সবাই নোট ডাউন করে নেবে, শর্টের অ্যান্সারগুলো আমি আর বলছি না, ঠিক আছে? আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং তোমরা নোট ডাউন করে নেবে। এটা দেখো, প্রথমে এমসিকিউ গেল, তারপরে এসএকিউ, তারপরে সত্য মিথ্যা, তারপরে ম্যাচিং, তারপরে চলে আসছে এসএকিউটা এখানে আসে। নেক্সট এরপর দেখো 2 নম্বরের প্রশ্নগুলো আমরা আসবো। প্রথমে বলেছিল কোন কোন হরমোনের প্রভাবে এই কাজগুলো হয়। প্রথমেরটা বলেছে পত্রমোচন বিলম্বন। পত্রমোচন বিলম্বন কার জন্য হয়? আমরা জানি সাইটোকাইনিন। কার জন্য হয় পত্রমোচন বিলম্বন? আমরা জানি সাইটোকাইনিন। মনে রাখবে এটা কার জন্য হয়ে থাকে? সাইটোকাইনিন। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, পরের কোশ্চেনে বলছে মুকুলবীজের সুপ্তাবস্থা ভঙ্গন কে করে? আমরা জানি জিববেরেলিন। তারপরটা কি বলেছে দেখো, অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা কে? আমরা জানি অক্সিন। তারপরে বলছে কার্শে মুকুলের বৃদ্ধি, আমরা জানি কাইনিন। নেক্সট পরের প্রশ্নটা কি বলেছে দেখে নি। পরের প্রশ্নটা বলেছে দেখো, পরের প্রশ্নটার ক্ষেত্রে আমাদের একটা বলছে ইনসুলিন ও গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ। এখানে প্রথমেই বলে দিই, এটা ব্যাখ্যা করতে বলেছে। এটা বলে দিই, এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে। বিপরীত হরমোন কেন বলে, বা তারা পরস্পর পরিপূরক কেন, বা বা বলছে যে হরমোনের অ্যান্টিগনিস্টিক প্রভাব উদাহরণ দিয়ে আলোচনা করো। অ্যান্টিগনিস্টিক মানে বিপরীতধর্মী কাজটাকেই বোঝায়। এটা বলে দিই, আমরা জানি যে ইনসুলিন ও গ্লুকাগনের বিশেষ একটা বিপরীতধর্মী কাজকে শর্টে যদি বোঝানো যায়, কি বলবো? একজন আমাদের রক্তের মধ্যে শর্করার পরিমাণ বাড়ায়, একজন কমায়। মাথায় রাখবে এটা, একজন বাড়ায় একজন কমায়। এই জন্য এদের দুজনকে কি বলা হয়? বিপরীতধর্মী। এই জন্য দেখবে এটা লেখা আছে, তোমরা একটু নোট ডাউন করে নেবে এটা, ঠিক আছে? নেক্সট দেখো, এবার দেখো এরপরে যেটা দেখবো বলছে যে শহরে ধুলো জন্য কি কি প্রতিবর্ধক ক্রিয়া ঘটতে পারে। কি কি প্রতিবর্ধক ক্রিয়া ঘটতে পারে? একটা হতে পারে ধোঁয়া ধরার জন্য চোখ আমরা ঘুষছি, চোখে ঢুকে গেলে, তাহলে সেটা একটা প্রতিবর্ধক ক্রিয়া। কিন্তু হাঁচি বা কাশি, সেটাও কিন্তু একটা প্রতিবর্ধক ক্রিয়া। তাহলে এই 3 ধরনের প্রতিবর্ধক ক্রিয়া ঘটতে পারে। নেক্সট এরপরের কোশ্চেনটার অ্যান্সার দেখবো আমরা। এই যে এখানে দেখবে ইনসুলিনের অর্ধেক পার্টটা এখানে রয়ে গেছে, এই পার্টটাও এখানে শুধু তোমরা অ্যাড করে নেবে, ঠিক আছে? নেক্সট এরপরে দেখবো যেটা দেখো কি বলেছে। তারপরটায় বলছে যে মানুষের গমনের সঙ্গে সংশ্লিষ্ট 2 জোড়া বিপরীতধর্মী পেশির কাজ। মনে রাখবে 2 জোড়া বিপরীতধর্মী পেশির কাজ। 2 জোড়া মানে 4টা পেশির কাজ বলতে হবে, যারা কি বিপরীতধর্মী। দেখো, ফ্লেক্সনের সাথে বিপরীত আছে এক্সটেনশন। মানে এ কি করে? কোনো অঙ্গকে দেহে কি করে? কাছাকাছি আনে, আর এক্সটেনশন কি করে? দূরে সরিয়ে যায়। তাহলে এরা কিন্তু দুজনের পরস্পরের বিপরীত। এরা কিন্তু মনে রাখবে পরস্পরের বিপরীত। আবার অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর, দেখো এই দুটো আর এই দুটো, এটা মনে রাখবে। অ্যাবডাক্টর আর অ্যাডাক্টর। অ্যাডাক্টর মানে কি? দেহ অক্ষের কাছাকাছি আনে। মনে রাখবে এটা, দেহ অক্ষের কোন অঙ্গকে কাছাকাছি আসে, সেটা অ্যাডাক্টর। আর অ্যাবডাক্টর কোনটা? দেহ অক্ষের থেকে দূরে নিয়ে যায়। আগেরটা বলেছিলাম কি, যে কোনো অঙ্গকে কাছাকাছি আনে, ওটা অক্ষ ছিল না কিন্তু, মাথায় রাখবে। এরা দুজনে বিপরীতধর্মী আর এরা দুজনে বিপরীতধর্মী। তাহলে এইখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তার মানে কত হলো? 2 জোড়া। নেক্সট এদের কাজগুলো শুধু লিখে দেবে তোমরা। নেক্সট বলেছে দেখো, যে আমাদের বলছে ডিএনএ আর এন এর পার্থক্য, যেটা পেন্টোজ শর্করা আর পিরিমিডিন বেস। পেন্টোজ শর্করা পিরিমিডিন বেসের দেখো পার্থক্যটা দেওয়া আছে, এই যে এই দুটো তোমাদেরকে লিখতে হবে। মানে একটা শর্করার জন্য ডিঅক্সিরাইবোজ, একটা রাইবোজ শর্করা, আর পিরিমিডিন বেসগুলোর মধ্যে থাইমিন সাইটোসিন আর ইউরাসিল সাইটোসিন। মনে রাখবে এটা। নেক্সট তারপরে দেখো কোশ্চেনটা বলছে জিনের পুনঃসংযোজিত ক্রসিং ওভারের গুরুত্ব। জিনের পুনঃসংযোজিত ক্রসিং ওভারের গুরুত্ব কি আমি একটু শর্টে বুঝিয়ে দিই জিনিসটা। দেখো, আজকে পুনঃসংযোজি হচ্ছে বলেই আমাদের বডির কোষগুলোর মধ্যে, বিশেষ করে কোন কোষগুলো? যেগুলো আমাদের হচ্ছে কি, যেগুলো আমাদের জনন কোষ, সেখানে পুনঃসংযোজি হওয়ার জন্য কিন্তু জিনের আদান প্রদান ঘটছে। জিনের আদান প্রদান ঘটার জন্য কিন্তু আমাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমাদের পূর্বপুরুষের থেকে আলাদা, অর্থাৎ নতুন বৈশিষ্ট্য। ওই জন্য আমরা কিন্তু দিনকে দিন উন্নত মানের হচ্ছি, এই কারণটার জন্যই। দেখে নেবে তোমরা, এটা কিন্তু নোট ডাউন করে নেবে। নেক্সট তারপরেরটা দেখো কি বলেছে। তারপরটা যে কোনো প্রজাতির অঙ্গজ বংশবিস্তারে অভিযোজিত হলে কি কি সমস্যা দেখা যায়। আমরা কিছুই নেই, সেই আমরা অঙ্গজননের অসুবিধাগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো অঙ্গজনের অসুবিধাগুলো আছে, তোমরা নোট ডাউন করে নেবে এখানে। নেক্সট দেখো আমাদের কি বলেছে যে এক্স ক্রোমোজোম বাহিত 2টি রোগের নাম। এক্স ক্রোমোজোম মানে একটা বর্ণান্ধতা, একটা হিমোফিলিয়া। থ্যালাসেমিয়া ভুলেও কেউ লিখবে না, ওটা কিন্তু অটোসোমাল ডিজিজ। নেক্সট পরের প্রশ্নটা দেখো,
বলছে যে কন্যা সন্তানের কখন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে? কন্যা সন্তানের বর্ণান্ধ, দেখো আমি একটা দেখিয়েছি যে বাহক মহিলা আর আক্রান্ত পুরুষ হলে দেখো কন্যা সন্তান কিন্তু আক্রান্ত হতে পারে, বা আর একটা হতে পারে যে যখন বর্ণান্ধ মহিলা আর বর্ণান্ধ পুরুষ থাকে তখনও দেখো কন্যা সন্তান কিন্তু বর্ণান্ধ হতে পারে, মানে দুজনেই যখন বর্ণান্ধ তখন হতে পারে একটা কেস। আর একটা কেস কখন হতে পারে? যখন যখন মা বাহক থাকবে আর বাবা আক্রান্ত থাকবে তখন হতে পারে কিন্তু। নেক্সট পরেরটাই চলে যাবো আমরা। দেখো পরেরটা যদি দেখতে যাই কি বলেছে আমাদের, দেখো বলেছে অসম্পূর্ণ প্রকটতার ফলাফল কিভাবে প্রকাশ হয় তা ব্যাখ্যা করো। কিছুই নয়, আমরা অসম্পূর্ণ প্রকটতা আমরা জানি সন্ধ্যা মালতী গাছে দেখা যায়, তার লাল ফুলের সাথে সাদা ফুলের আর লাল ফুলের ক্রসে দেখলাম আমরা গোলাপি ফুল পেলাম। যখন তার আমরা F2 জেনারেশন ঘটাতে গেলাম তখন দেখলাম যে F1 জেনারেশনের পর যখন আমরা F2 জেনারেশন ঘটাতে গেলাম তখন দেখলাম যে এখানে লাল ফুল, গোলাপি ফুল আর সাদা ফুল তিনটে ধরন এসেছে, যেখানে লাল ফুল একটা, গোলাপি ফুল দুটো আর সাদা ফুল এসেছে, দেখবে গোলাপি ফুল দুটো আসবে দুটো আর সাদা ফুল এসেছে একটা। তাহলে কি অনুপাতে এসেছে? 1:2:1 অনুপাতে। এবং এদের জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত কিন্তু সর্বদাই কি হবে? সর্বদাই কিন্তু সমান হবে, এটা মাথায় রাখবে। তার মানে আলটিমেট তোমরা কি করবে, পুরো চেকার বোর্ডটা এখানে দিয়ে দিবে, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে কোশ্চেনটার অ্যান্সার। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে যে বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব, মানে বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব উঠতে সাহায্য করে, তারপর অক্সিজেন সরবরাহ করে, পায়রার যে বায়ুথলির ইয়েগুলো সেগুলো দেখো পয়েন্টিং করা আছে, পয়েন্টগুলো কিন্তু তোমরা লিখে দিবে। নেক্সট এরপর দেখবো আমরা। দেখো তারপরের কোশ্চেনটি আমাদেরকে বলেছিল ঘোড়ার বিবর্তন ইতিহাসে প্রধান 4টি জীবাশ্মের পূর্বপুরুষের নাম এবং তাদের পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে বলেছে। ইওসিন, ইওহিপ্পাস, অলিগোসিন, মেসোহিপ্পাস, মায়োসিন, মেরিজিহিপ্পাস, তোমার প্লায়োসিন যুগে, আর প্লেস্টোসিন হচ্ছে একুয়াস। নেক্সট এরপর যদি আমরা দেখতে যাই একটু দেখবো যে দেখো এখানে একটা জিনিস বলেছে আমাদের, কি বলেছে দেখে নাও একটু, যে মানবদেহের মেরুদণ্ডে খাদ্যনালীতে অবস্থিত দুটি নিষ্ক্রিয় অঙ্গ। মেরুদণ্ডে আমাদের কে থাকে? কক্সিস, আর খাদ্যনালীতে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, মনে রাখবে এটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। নেক্সট পরেরটা দেখে নাও, পরেরটা কি বলেছে কোশ্চেনটা শুনে নাও। কীটনাশক এবং আগাছা নাশক কীভাবে মাটি দূষণ ঘটায় তা বিবৃত করো। আমরা জানি কীটনাশক আগাছানাশক কী করে জেনারেলি, এরা মাটিতে যদি প্রয়োগ করা হয় মাটির সব উপকারী যে অনুজীবগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে যত উপকারী অনুজীব থাকে সেগুলোকে ধ্বংস করে দেওয়া মানেই কি মাটিকে দূষণ করছে কিন্তু, কারণ কি তারা মাটির মধ্যে জটিল জৈবকে সরল জৈব বস্তুতে পরিণত করতো, এবং কি বাইরের কোনো নাইট্রোজেন মানে বায়ুর যে নাইট্রোজেন সেগুলো কিন্তু সংবন্ধন করতো, সেটা আর পারবে না করতে, তার জন্য কিন্তু এটা ক্ষতিকারক। আর কীটনাশকটা কীভাবে ক্ষতিকারক আমরা বলতে পারি যে এরা কিন্তু বায়োম্যাগনিফিকেশন প্রক্রিয়ায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাটিতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াগুলোর কিন্তু ক্ষতিসাধন ঘটে এরাও, তার জন্য কিন্তু কীটনাশকও কিন্তু ক্ষতিকারক। নেক্সট তোমরা কিন্তু এই দুটো নোট ডাউন করে নেবে খুব ভালো করে, এই দুটো খুব ভালো করে নোট ডাউন করে নেবে। নেক্সট এরপর দেখবো আমরা কি বলেছে, পরিবেশগত দুটি অধিবিশের নাম। একটা মনে রাখবে তোমার নিকোটিন, একটা হচ্ছে আলফা টক্সিন, আর একটা হচ্ছে পলিসাইক্লিন, আর একটা হাইড্রোকার্বন, এগুলো সব হচ্ছে অধিবিশের নাম। নেক্সট বলেছে কি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশে স্থানীয় জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, তার দুটি উদাহরণ। তাহলে তার দুটি উদাহরণ কি আমরা যদি প্রথমে দেখতে যাই, একটা হচ্ছে দেখো আমাদের দেওয়া আছে উদ্ভিদের ক্ষেত্রে, আর একটা দেওয়া আছে প্রাণীর ক্ষেত্রে। একটা জানি পার্থেনিয়াম, ব্রাজিল থেকে আনা হয়েছিল, কচুরিপানা বাংলার টেরর অফ বেঙ্গল যাকে বলা হয়, তাই না। নেক্সট এরপর প্রাণীদের ক্ষেত্রে দেওয়া আছে, আমরা জানি প্রাণীদের ক্ষেত্রে একটা যেটা আমরা যে মাছটা খাই তেলাপিয়া মোসাম্বিকা, সেটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছিল, যার জন্য আমাদের দেশীয় মাছ কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই দুটো কিন্তু ব্যাখ্যা তোমরা দিয়ে দিবে। নেক্সট দেখো পরেরটা কি বলেছে, রেড পান্ডার বিপন্নতার দুটি কারণ। তাহলে দেখো রেড পান্ডার বিপন্নতার কারণ হচ্ছে কি বন্য কুকুরের আক্রমণ, চোরা শিকার, আর একটা হচ্ছে কি পরিবেশ দূষণ। এগুলোর ব্যাখ্যাগুলো করা আছে, তোমরা কিন্তু নোট ডাউন করে দেবে। নেক্সট এরপর দেখো আমাদের পিকচারগুলো 5 নম্বরের, একটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার চিত্র, যেগুলো বলেছে খুব ভালো করে দেখে নেবে। নেক্সট তারপরে দেখো তারপরে আমাদের একটা আছে যেটা হচ্ছে প্রাণী মাইটোসিস বলতে এই পিকচারটা কিন্তু খুব ভালো করে সবাই দেখে রাখো, এই পিকচারটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে এবারে। নেক্সট এরপর দেখবো আমরা দুইয়ের প্রশ্নটা কি বলেছে, প্রোফেজ টেলোফেজের বিপরীতধর্মী বৈশিষ্ট্য। মানে এখানে আমাদেরকে কোশ্চেনটা বলেছে কি পার্থক্য মানে বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তোমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবে। আর আমরা খুব ছোটোর মধ্যে একটু বুঝে দিই এটা, মনে রাখবে প্রোফেজে নিউক্লিয় পর্দার কি ঘটে অবলুপ্তি, আর টেলোফেজে সেগুলো আবার কি হয় ব্যাক চলে আসে। এটা মেনলি একটা, আর একটাই জলের বিয়োজন ঘটে আর একটাই জলের সংযোজন ঘটে, মনে রাখবে কিন্তু এটা,
ঠিক আছে। প্রোফেজে কি হয়, জলের বিয়োজন ঘটে, আর টেলোফেজে কি হয়, জলের সংযোজন ঘটে। এটা মনে রাখবে, একটা ক্রোমোজোমের পাক খুলে একটা ক্রোমোজোমের পাক তৈরি হয়, মনে রাখবে এগুলো। নেক্সট, মিয়োসিসের তাৎপর্য যদি দেখতে যাই, এখানে দেখো একটা জিনিস আছে, মিয়োসিসের তাৎপর্য কোশ্চেনটা কিন্তু বলেনি, হ্যাঁ এখানে বলে দিচ্ছে, দেখো মিয়োসিসের তাৎপর্যগুলো আমার পয়েন্টগুলোকে ব্যাখ্যা করে দিয়েছে। পয়েন্টগুলোকে কি কি, একটা প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক, 1 নম্বর। কারণ কি, প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা কিভাবে ধ্রুবক থাকে, দেখো আমরা ডিপ্লয়েড প্রাণী, তাহলে আমাদের যখন আমরা যে ডিপ্লয়েড প্রাণী, আমাদের যে ডিম্বাণু শুক্রাণু, সেই ডিম্বাণু শুক্রাণুগুলো কি হয়, হ্যাপ্লয়েড। আবার পরবর্তীকালে যখন তারা নিষেক ঘটায় তখন জাইগোটটা আবার কি হয়, ডিপ্লয়েড। তার মানে দেখো ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এরকমভাবেই আমাদের চলে আছে, মানে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকছে, কখনো বেড়ে কি আমাদের বেশি হয়ে যাচ্ছে, হচ্ছে না কিন্তু। নেক্সট আরেকটা দেখো বলেছে যে এখানে একটা পয়েন্ট করা আছে যে দেখো জনুক্রম, জনুক্রম বলতে এই দুটো কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, তাও দিয়ে রেখেছি যদি কোনো সময় কাজে লাগে, তো অভিব্যক্তির সহায়তার তোমরা পড়ে রাখবে। আর এই যে একটা আছে জনুক্রম পার্টটা, দেখো নেক্সট দুটো নোট ডাউন করে নেবে। নেক্সট পরেরটা কি বলেছে, দেখো পরেরটা বলেছে স্বপরাগযোগ্য ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা নিম্নলিখিত বৈশিষ্ট্য সাপেক্ষে সারণী তৈরি করে। একটা বাহকের প্রয়োজনীয়তা সাপেক্ষে একটা করা আছে, দেখো তারপরটা করা আছে, দেখো একটা বাহকের প্রয়োজনীয়তা, তারপরটা করা আছে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য, অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য, দেখো এই দুটো করা আছে, এই দুটো তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে। নেক্সট আর বলছি না, এগুলো এগুলো তোমরাও জানো মোটামুটি। নেক্সট এরপরেরটা দেখো আমাদের বলে দিয়েছে যে জলপরাগে একটা ফুলের নাম হচ্ছে, গাছের নাম হচ্ছে পাতাশ্যাওলা বা পাতাশ্যাওলা, যে পতঙ্গ হচ্ছে আম, জাম, এগুলো সবগুলোই, পক্ষীপরাগ হচ্ছে শিমুল, মনে রাখবে এগুলো। নেক্সট গিনিপিগের চেকার বোর্ডটা বলেছে, গিনিপিগের চেকার বোর্ডটা দেখে নাও, এটা এটা হচ্ছে গিনিপিগের আমাদের চেকার বোর্ডটা, এটা পরীক্ষায় কিন্তু এবার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দ্বিসংকোচনের পার্টটা দেখে নাও কিভাবে করা হয়েছে, এটা তো তোমরাও জানো, করতে শিখে গেছো আশা করি। এই জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কিন্তু যেভাবে করা আছে এইভাবেই নামাবার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা তোমাদের 5 মার্কস থাকবে, 5-এ 5 পেয়ে যাবে। নেক্সট পরের প্রশ্নটা আছে, দেখো পরেরটা কি বলেছে যে আমাদের বলে দিয়েছে এর থেকে প্রাপ্ত সূত্রটি, মানে আমরা কি জানি দ্বিসংকোচন মানে স্বাধীন বিন্যাসের সূত্র, এই সূত্রটাই বলা আছে, এই সূত্রটা কিন্তু সবাই নোট ডাউন করে লিখে নেবে। শুধু এটা মনে রাখবে, একটু বলে দিই এই সূত্রটাকে একটু যদি বুঝিয়ে দিই, আমরা কি বলবো যে দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন হয়, গ্যামেট গঠনকালে তাদের বৈশিষ্ট্যগুলো কখনো মিশে যায় না, বরঞ্চ পৃথক পৃথকভাবে স্বাধীনভাবে অবস্থান করে, মনে রাখবে এই যে সূত্রটা। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলেছে আমাদের যে বর্ণান্ধতা কিভাবে বংশগত সঞ্চারণ ঘটে তা ক্রসের মাধ্যমে দেখাও। কিছু না, বংশগত সঞ্চারণ মানে দেখবে আগের ভিডিওতে আমাদের সেম কোশ্চেনটা ছিল, ক্রিস ক্রস উত্তরাধিকারীর মাধ্যমে দেখিয়েছিলাম, ওটা দেখালো হবে, বা এখানে আরেকটা করে দিচ্ছি দেখো, এটা দেখালো হবে যে তোমরা এরকমভাবে কি করলে, একটা বহনকারী বর্ণান্ধ বহনকারী স্বাভাবিক মহিলাকে নিলে আর একটা স্বাভাবিক পুরুষ নিলে, তখন দেখা গেল যে কি হলো, তখন দেখা গেল যে এখানে স্বাভাবিক কন্যা এসেছে, স্বাভাবিক পুত্র এসেছে, মানে বাহক কন্যা এসেছে, আর বর্ণান্ধ পুত্র এসেছে। তারপরে কি করা হলো তা দেখো, এই যে বর্ণান্ধ বহনকারী যে জিন বহনকারী যে কন্যা, তার সাথে একটা যখন পুরুষের বিবাহ দেওয়া হলো, একটা স্বাভাবিক পুরুষের, দেখা গেলো যে তাদের যে জেনারেশনগুলো, মানে তাদের যে পরবর্তী জেনারেশনের যে সন্তানগুলো এসেছে, তাদেরও কিন্তু রোগটা হয়েছে, দেখো রোগটা হয়েছে। তাহলে এর থেকে বুঝছি যে, ভালো করে দেখো একটু দেখে নাও, যে F1 জনুতে আমরা বলেছিলাম সেখানে যে F1 জনুতে, তারপরে হচ্ছে F2 জনুতে আর F3 জনুতে, এখানে যদি কোনোটা ফিমেলের থাকে এখানে মেলের বডিতে আসবে, তারপরে আবার ফিমেলের বডি দিয়ে যাবে, ফিমেল মেল ফিমেল, মানে একটা স্টেপ ওয়াইজ হবে এই ঘটনাটা, এটা ক্রিস ক্রস ইনহেরিটেশন বলা হয়। নেক্সট দেখো এরপর যে জিনিসটা দেখবো আমরা, জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কি, জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কিছু নেই, এক কথায় যদি বলা হয় যে আমাদের যত জিনগত ডিজিজগুলো আছে, সেই ডিজিজগুলো যাতে কন্টিনিউয়াস বংশ পরম্পরা সঞ্চারিত না হয়, তার জন্য কি করে, তার জন্য এরা প্রতিকার, অর্থাৎ সেটা জেনে করে প্রতিকার খুঁজে, এবং সেই প্রতিকারটা বলে দেয় কিভাবে করা যাবে। এটাই হচ্ছে মেনলি হচ্ছে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে। নেক্সট এরপর আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে, পরের প্রশ্নটাই কি বলেছে দেখো, জীবন রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার-রুডের পরীক্ষাটা ছোট্ট করে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে সবাই এবং নোট ডাউন করে নেবে। আর এখানে আমরা জানি এখানে যে আমাদের গ্যাসগুলো উৎপন্ন হয়েছিল, সেই গ্যাসগুলোর অনুপাতটা মনে রাখবে কি, মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন, মনে রাখবে এটা মিথেন অ্যামোনিয়া আর কে ছিল, আর হাইড্রোজেন, এটা কি অনুপাতে হয়েছিল মনে রাখবে, এটা
2:1:2 অনুপাতে, অ্যামোনিয়া সবসময় 1 অনুপাতে হয়, মনে রাখবে। নেক্সট দেখে নাও। নেক্সট পরেরটা কি বলেছে, পরের প্রশ্নটা দেখো, অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক। অভিব্যক্তি অভিযোজনের সম্পর্কটা দেখবে এখানে খুব ভালো করে দেওয়া আছে এই পার্টটাই। একটু বলে দিই, এটাকে আমি বুঝিয়ে দিই অভিব্যক্তি অভিযোজনটা কি। ধরো কোনো একটা জীব কোনো একটা নতুন পরিবেশে গেছে, সেই পরিবেশে সে কী করছে, অনেক দিন যাবত আছেন। এবার সেই পরিবেশের কিন্তু সব কিছু সে আস্তে আস্তে অ্যাডাপ্টেড হতে থাকে, এবং সেই পরিবেশের সাথে যখন সে অ্যাডাপ্টেড হতে থাকে না, তখন তার দেহের কিছু পরিবর্তন ঘটে, মানে সরলতম অঙ্গগুলো আবার জটিলতম অঙ্গে পরিণত হয়। এই যে এই জটিলতম অঙ্গে যে পরিণত হচ্ছে যখন অভিযোজনের জন্য, সেটাকে কি বলছি আমরা, অভিব্যক্তি। এই জন্য অভিযোজন আর অভিব্যক্তি কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। এক কথায় কোনো একটা জায়গায় মানিয়ে নেওয়ার জন্য নিজের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য আমরা সরল থেকে আস্তে আস্তে কী হচ্ছে, জটিল হচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে অভিব্যক্তি আর অভিযোজন, মনে রাখবে। এই জন্য আগে অভিব্যক্তির আগে সবসময় অভিযোজন ঘটবে। এবার যার জন্য অভিযোজন না ঘটলে কিন্তু অভিব্যক্তি ঘটবে না, এই জন্য দুটো কি সম্পর্ক যুক্ত। দেখো এরপর আমরা যেটা দেখব যে আমাদের তারপরে প্রশ্নটা যেটা বলেছে, দেখো শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য, একটা উই পোকা শিকার আর একটা বাদাম ছাড়ানো, যেটা কি করে সেই মেরে মেরে ওরা পাথর দিয়ে মেরে মেরে শক্ত কাঠবাদামগুলোকে ছাড়ায়। নেক্সট একটা ওষুধ গাছের ব্যবহার, আরও আছে শিকার ধরা, এগুলো তো তোমরা দেখে রাখবে, তোমাদের কাজে লাগবে। নেক্সট তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা যেটা আছে আমাদের কি বলেছে দেখো, যে দূষকগুলি দেওয়া হয়েছে, সেই দূষকগুলির প্রভাব বলেছে পরিবেশের ওপর আর মানব স্বাস্থ্যের ওপর। একটা পরাগরেণু দিয়ে আছে প্রথমটা, দেখো এই যে প্রথমটার পরাগরেণু আছে। তারপরটা দেখো অভঙ্গর কীটনাশক আছে, সেটাও দিয়ে দেওয়া আছে। তারপরে দেখো ক্লোরোফ্লোরোকার্বন, সেটাও দিয়ে দেওয়া আছে। দেখো ক্লোরোফ্লোরোকার্বন এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে দেখো আরও বলেছে আমাদের ফসফেট আর নাইট্রোজেন সমৃদ্ধ সার, ফসফেট আর নাইট্রোজেন সমৃদ্ধ সার। আর একটা বলেছে স্বাস্থ্যকেন্দ্র। এই পাঁচটা কিন্তু খুব ভিভিআই, এই জন্য এটা কিন্তু খুব ভালো করে তোমরা নোট ডাউন করে রাখবে, এবছরের জন্য কিন্তু এটা ভিভিআই খুব। নেক্সট এবার বলবো আমরা তারপরের প্রশ্নটা যেটা বলেছে, দেখো বলছে মানুষের কোন কোন ক্রিয়ার ফলে ডিনাইট্রিফিকেশন কিভাবে সম্পূর্ণ হয়। প্রথমে বলবো ডিনাইট্রিফিকেশন কি আমরা বলি, নাইট্রেট নাইট্রাইট এগুলোকে ভেঙে করে নাইট্রোজেনে পরিণত করাটাকে কি বলছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা ডিনাইট্রিফিকেশন। তো এটা সাধারণত করে থায়োবিসিলাস, সিউডোমোনাস এরকম ধরনের ব্যাকটেরিয়াগুলো। তো এখানে দেখো এটা দেওয়া আছে, এটা করে নেবে তোমরা একটু। নেক্সট নাইট্রোজেন চক্র বলছে মানব ক্রিয়ার কোন কোন প্রভাবে বা কোন কোন কারণে নাইট্রোজেন চক্রগুলো বিঘ্নিত হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নাইট্রোজেনের সারের ব্যবহার প্রচুর পরিমাণে, তারপরে নাইট্রোজেনের স্থিতিকরণে উদ্ভিদ চাষ, এগুলো আস্তে আস্তে কী হচ্ছে অধিক মাত্রায় জেনারেলি কী হচ্ছে একটু বলে দিই, যে দেখো তোমার এই নাইট্রোজেন স্থিতিকারী উদ্ভিদ চাষ এগুলোর জন্য, আবার জীবাশ্ম জ্বালানির দহন এগুলোর জন্য আস্তে আস্তে নাইট্রোজেনের যোগানটা কী পাচ্ছে, সাধারণত বৃদ্ধি পাচ্ছে। নেক্সট এরপর যেটা দেখবো আমরা, দেখো এরপর যেটা দেখো, এখানে একটা জিনিস দেখো তোমরা, এখানে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হচ্ছে বলেছে। হ্যাঁ ঠিক আছে, সরি এটা আমার একটু ভুল হয়েছে, এই কোশ্চেনটা এখানে লিখবেন, আমি এই কোশ্চেনটা পরে আমি একটা ভিডিও এনে দেবো। এটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা কী করে বৃদ্ধি পাবে সেই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো 4.6 কি যেটা দিয়েছে দেখো 4.6 আমাদের দিয়েছে যে জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ। জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ বলতে একটা আমাদের বলা আছে বাসস্থান বা বিলুপ্তির অভাব, মনে রাখবে এটা কিন্তু প্রাকৃতিক কারণ আর মানুষের কারণ হিসেবে লিখবে, ঠিক আছে। আরও এখানে দেওয়া আছে একটু দেখে নাও, সমুদ্রের জলতলের উষ্ণতা বৃদ্ধি, এসব বিভিন্ন কারণ। তারপরে দূষণ, এই কারণগুলো হতে পারে, ঠিক আছে। বিভিন্ন কারণগুলোর জন্য এটা আমাদের কী হচ্ছে, আস্তে আস্তে পরিবেশ বা জীববৈচিত্র্যের কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়া আর একটা এখানে ঘটনা বলবো, একটু দেখে নাও, যে এখানে তার পরে একটা প্রশ্ন বলেছে যে উষ্ণতা বৃদ্ধি ও দূষণ কীভাবে সুন্দরবনকে নষ্ট করছে। উষ্ণতা বৃদ্ধির জন্য কী হচ্ছে, জলতল বৃদ্ধি পাচ্ছে, তার জন্য দ্বীপ নিমজ্জন, মানে ওখানে কী হচ্ছে, সুন্দরবনের আশেপাশে দ্বীপগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে দূষণ। দেখো এত পরিমাণে দূষণ বেড়ে গেছে, যার জন্য কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য কিন্তু হ্রাস পাচ্ছে। তার কারণে কী হচ্ছে, বিভিন্ন কারণে দূষণ বেড়েছে। হতে পারে যে এখানে একটা যেমন আছে, দেখে নেবে একটু, যে নিকটবর্তী যে হলদিয়ায় শিল্পাঞ্চলে যে খনিজ তেলের জন্য হতে পারে, বা আশেপাশে যে এনটিপিসি স্থাপিত যে তাপবিদ্যুৎ কেন্দ্র তার জন্য হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু এখানে দূষণের পরিমাণ অনেক বেড়ে চলেছে। এবার পিবিআরের ভূমিকা, পিবিআর পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভের যে ভূমিকাগুলো দেখবে পয়েন্ট করে করে দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো
করে নেবে। ঠিক আছে, আরেকটা দেখো তার আগে একটা হচ্ছে হটস্পট নির্ধারণের শর্ত। এই যে হটস্পট নির্ধারণের শর্তটা দিয়েছে দেখো, এই শর্তগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। এটা আগের ভিডিওতে আছে। আর এই যে পিবিআরের যে ভূমিকাগুলো, পিবিআরের ভূমিকাগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। পিবিআরের ভূমিকাগুলো কিন্তু তোমরা একটু নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তো আমরা পরের ভিডিওর যে সলিউশনটা সেটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসি, তোমরা আমাদের সাথে থাকো।